আজকে কামোৎসব এই ভবনের সবচেয়ে বড় উৎসব হতে যাচ্ছে। দেবী সুন্দরী নিজের সব কাজ তদারক করবেন জেনেও তোমাদের মনে কোনো উৎসাহ নেই। হ্যাঁ, প্রবেশদ্বারে মুদ্রা আঁকা হচ্ছে। যেসব অতিথিরা আসবেন তাদের অঙ্গবস্ত্র মুদ্রা আঁকা হবে, বুঝেছ? যাও যাও, আমার মুখের দিকে তাকিয়ে থেকো না। নিহারিকা, তুমি প্রসাধন তৈরি করছো নাকি নিজের হাত থেকে মেহেন্দি পরিষ্কার করছো? হ্যাঁ, চোখ নামিয়ে ভালো করে চোখে দেখে কাজ করো। হ্যাঁ, শশাঙ্ক, কি হলো শ্যামাঙ্গ, তোমার সমস্যা এখনো মেটেনি? আমার তোমাকে খুব হিংসে হয়। নিহারিকা, তুমি কি কথা শুনবে বলে উঠে এসেছো? যাও, নিজের কাজ করো। হ্যাঁ, আমাকে হিংসে হয় কেন? তুমি কেমন সব কাজগুলো করে ফেলছো, কিচ্ছু গুলোচ্ছে না, অথচ আমার কাজগুলো সব গুলিয়ে যায় কেন? কেননা তুমি অত্যন্ত বেশি ভাবো। আমি ভাবি? আর তুমি বুঝি কিছু ভাবো না? এখন আর ভাবি না, আগে ভাবতাম। আগে ভাবতে? আর ভাবনার ফল এই হলো যে ভাবনা ছেড়ে দিলাম। মানুষ কাজ করতে চাইলে এটাই একমাত্র উপায়, বিশেষ করে রাজকর্মচারীদের ক্ষেত্রে। তাহলে তাহলে এই পাতা স্তূপ তুমি সাজিয়ে তুলতে পারবে না। দাও, আমি সাজিয়ে দিচ্ছি। দেবী সুন্দরী এখনই এখানে আসবেন, এসে যদি দেখেন এখনো এত কাজ বাকি, ভীষণ বিরক্ত হবে। বহু বছর বাদে আজ উনি কাম উৎসবের আয়োজন করে। এই 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 কথাটাই তো আমার মাথায় ঢুকছে না। এত বছর বাদে আজই কেন? হ্যাঁ, রাত্রি শেষ প্রহর পর্যন্ত পান, ভোজন আর নৃত্য। বছরের পর বছর যেন লোকের মনে স্মৃতি থেকে যায়। স্মৃতি বছরের পর বছর, কিন্তু আমার মনে নানা রকম আশঙ্কা হচ্ছে। রাতটা কাটতে দে, তারপর নিজের মনকে প্রশ্ন করিস। সারা রাত নগরবধূ চন্দ্রিকার চরণের গতিতে এ কক্ষের বাতাস কম্পিত হবে, বাতাস কম্পিত হবে আর ঝরে পড়বে মদিরা তার দৃষ্টি থেকে, তার প্রতিটি অঙ্গের সৌন্দর্য থেকে। কপিলা বস্তুর রাজপুরুষেরা সেই মদিরায় ও অন্যান্য মণিমদিরায় ডুববে আর উঠবে। তুই দেখবি, অথচ বিশ্বাস করতে পারবি না। যারা দেখবে না তারা তো কল্পনাই করতে পারবে না। কাল সারা রাত আমার ঘুম আসেনি। যখন ঘুম এলো তখন দাঁড়া দাঁড়া, আমি কি যেন ভাবছিলাম। ওহো, শশাঙ্ককে বলেছিস তো যে এই উপলক্ষে তাকে বিশেষ ধরনের মদিরা প্রস্তুত করতে হবে? আপনি এখনো আদেশ দেননি। আদেশ করেন তো, আমি এখনই গিয়ে বলে আসছি। আমি আদেশ দিইনি? এত বড় ব্যাপার আর আমি আদেশ দিলাম না? তাহলে আমি কিভাবে ভেবে নিলাম যে, কি জানি, কোনো কথা মনে এলে এইভাবে সেটা কাজে করে ফেলা যায়। সুগন্ধির ব্যবস্থাও এখনো হয়ে ওঠেনি, এদিকে সময় খুব কম। তুই যা, শশাঙ্ককে খবর দে, পুরনো রস আর আসব মিলিয়ে নানা ধরনের সংমিশ্রণ তৈরি করতে পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, আর ওকে বলবি এই পান ভোজনের সমস্ত সামগ্রী আজ ওকে উদ্যানে সাজাতে হবে। তোমার কাজ এখনো শেষ হয়নি গৌরাঙ্গ। তরুণের ওপর সুগন্ধি দ্রব্যের শিল্প মুদ্রাও তো প্রস্তুত করতে হবে। আর তুমি শ্যামাঙ্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটা কি? দেখো, চিন্তা পরে করো, আগে পাতাগুলো সাজিয়ে দাও। অতিথিদের আসতে তো আর বিশেষ দেরি নেই। এসো গৌরাঙ্গ। পাতাগুলো সাজিয়ে দাও। শ্যামাঙ্গ যদি পাতাগুলো সাজাতে না পারে তো কামোৎসব হবে না। গৌরাঙ্গ বলে, বেশি ভেবো না,
ভাবা না ভাবা কি নিজের বশে থাকে? গত বসন্তে কত না আমের বোল ধরেছিল, গাছের ডালগুলো আপনা আপনি হাতের কাছে ঝুঁকে পড়েছিল, কিন্তু তখন এখানে কামোৎসবের আয়োজন করা হয়নি। আয়োজন করা হলো এবার, যখন গাছগুলো সব ভিক্ষুর বেশ ধারণ করেছে। কাল প্রাতে দেবী যশোধরা ভিক্ষুণী রূপে দীক্ষা নেবেন, আর এখানে এখানে সুরাপান চলবে, নৃত্য হবে। না সাজা কোত্থেকে শুরু কিচ্ছু বোঝা যায় না, একবার হাত থেকে ফসকে গেলে আর খুঁজেই পাওয়া যায় না। তুইও স্বপ্ন দেখিস অলকা এরকম যাতা? পত্রহীন বৃক্ষ, শুষ্ক সরোবর, ধুলি ভরা আকাশ, এর অর্থ হলো এই অলক? এভাবে কাজ হয় শ্যামাঙ্গ? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটাকে? ভাবছিলাম না, কিছু ভাবছিলাম না তো, চেষ্টা করছিলাম কোনোভাবে কোনো মতে যদি কাজগুলো সেরে ফেলা যায়। আর এভাবে চেষ্টা করলেই বুঝি সব কাজগুলো সেরে ফেলা যাবে? যাও, তোমার কাজগুলো অন্য কাউকে করতে বলো। আর হ্যাঁ শোনো, কোথাও বসে নির্জনে ভাবো, যখন তোমার হাতে কোনো কাজ থাকবে না তখন এই হাত দুটোর কি করা উচিত। তুই তো স্বপ্নের কথা বলছিলি না অলকা? কি বলছিলি? কি দেখেছিস? পত্রহীন বৃক্ষ, শুষ্ক সরোবর, ধুলিমলিন আকাশ, এই ভরা যৌবন আর হৃদয়ে ধুলিমলিন আকাশ। তোর কিছু একটা উপায় করতেই হচ্ছে অলকা। ভোরবেলা ঠিক ঘুম ভাঙার আগে স্বপ্নটা দেখলাম। ভোরের স্বপ্ন কি সত্যি হয় না দেবী? শুনেছি তো সত্য হয়, আর সেই জন্যই তো তোর কিছু একটা উপায় করতেই হচ্ছে। নয় কাল এমন না হয় তুইও ভিক্ষুণীর বেশ ধারণ করার কথা ভাবতে থাকিস। আমি ভিক্ষুণীর বেশে? না না, এমন কথা আমি ভাবতেও পারি না। আমি তো এই কথা ভেবে শিউরে উঠছি, কাল ভিক্ষুণীর বেশে দেবী যশোদারাকে কেমন দেখাবে দেবী? অন্য সব ভিক্ষুণীদের কেমন দেখায় এটা ভেবে দুঃখ হয় যে এতগুলো বছর ধরে কষ্ট সহ্য করার পরেও দেবী যশোদারা কষ্টের মর্যাদা রাখতে পারলেন না। খুব সহানুভূতিও হয়। এও তো সম্ভব দেবী। কি হলো, থেমে গেলি কেন বল? বলছি এও সম্ভব তো যে আজ আগে উনি তাকে আর আগেকার দৃষ্টিতে দেখেন না। তার মনে যে কষ্ট ছিল তা রাজকুমার সিদ্ধার্থকে নিয়ে। আজ যিনি ফিরে এসেছেন তিনি রাজকুমার সিদ্ধার্থ নন, তিনি গৌতম বুদ্ধ। এটাই তো দুঃখ যে আজ তিনি আর রাজকুমার সিদ্ধার্থ নন। কিন্তু আজ যে রাজকুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়ে ফিরে এসেছেন, এটা কি দেবী যশোধরারই দায়িত্ব নয়? দেবী যশোধরার আকর্ষণ যদি রাজকুমার সিদ্ধার্থকে বেঁধে রাখতে পারতেন, তবে কি তিনি আজও রাজকুমার সিদ্ধার্থই থাকতেন না? গৌতম বুদ্ধ হয়ে নদী তটে বসে মানুষকে উপদেশ দিতেন? তা নয় দেবী। কেন? এই কি সত্য নয়? তবে কেন এক রাতে রাজকুমার সিদ্ধার্থ ঘর ছেড়েছিলেন? কেন তার কাছে ঘরের চাইতে জঙ্গল বেশি আকর্ষণীয় মনে হয়েছিল? ব্যাপারটা খুবই সাধারণ অলকা। নারীর প্রতি আকর্ষণী পুরুষকে পুরুষ করে তোলে, আর তার প্রতি অনীহায় তাকে গৌতম বুদ্ধ বানিয়ে দেয়। কেউ কে বলে গৌতম বুদ্ধের বোধি প্রাপ্তি ঘটেছে, যার ফলে তিনি কামনা বাসনা জয় করেছেন। কিন্তু আমি বলি, কামনাকে জয় করতে পারাটাও কি এক ধরনের কামনা নয়? না হলে এমন কামনা মানুষের মনে জাগবেই বা কেন? দেবী যশোধরার কথা আপনি জানেন, কিন্তু প্রজাদের মধ্যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলের এত উৎসাহ কিসের? সন্ধে হলে তারা কেন গিয়ে নদী তটে ভিড় জমায়? এর অর্থ কি এই নয় যে? এর অর্থ হলো এই অলকা, বহুদিন মানুষ একঘেয়ে জীবন কাটিয়ে নিজের ওপর বিরক্ত হল, তখন একদিন নতুনত্ব যেদিকে দেখতে পায় সেদিকে ছুটতে থাকে। এই উৎসাহ অনেকটা ওই উতলে ওঠা দুধের ভেড়ার মতো।
দুদিন থাকবি, তারপর শান্ত হয়ে যাবে। কিন্তু আগে আজ পর্যন্ত কোনোদিন কেমন যেন মনটাকে টানে। আপনি ঠিক শোনেন দেবী, আমার মনে হলো জানো, কথা বলিস না, চুপচাপ। মাঝে রাজহাঁসের জোড়ায় ভেসে বেড়ানো, নাকি ঘন ঘোর আধারের মাঝে দূর থেকে ওদের পূজন শোনা। এ প্রথমবার এই সময় ওদের ডাকতে শুনলাম। কেউ কি গৌতম বুদ্ধকে গিয়ে বলতে পারে তিনি যেন কমল দিঘির কাছে এসে ওদের একবার নির্বাণ আর অমরত্বের কথা বলেন? ওরা চকিত দৃষ্টিতে একবার তাকাবে, তারপর কেঁপে ওঠা ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকে সাঁতার দেবে। সেদিন বোধহয় আর গৌতম বুদ্ধের নদী তটে বসে উপদেশ দেবার ইচ্ছে হবে না। আর আমি চাই সেদিন অদৃষ্ট দাতার কমল দেখিতে পাথর কে চড়ছে। আপনাকে বলতে গেছিলাম রাত্রিকালে পৌঁছলে অকারণ যে গিয়ে দেখ এমন চেষ্টা কে করলো, গিয়ে বল তাকে আমি এখনই ডাকছি। আমি এখনই দেখছি দেবী। তুমি তাহলে কমল দিঘিতে রাজহংসদের পাথর ছুটছিলে? রাজহাঁসদের নয় দেবী। রাজহাঁসদের নয় তো কাদের? দিঘিতে যে তোমার নিজের ছায়া পড়েছিল তাকে? ছায়া কে? হ্যাঁ, কিন্তু নিজের ছায়াকে নয়, সে একটা অন্য ছায়া ছিল, ভীষণ ভয়ানক। বাজে কথা কেন বলছো? স্পষ্ট কথা বলতে পারো না? সে অন্য একটা ছায়া ছিল। জানতে পারি কেমন ছায়া ছিল সেটা? কে জানে কেমন ছায়া ছিল। যত অন্ধকার ঘনিয়ে আসছিল ছায়াটা লম্বা হয়ে যাচ্ছিল। প্রলাপ আমি আর শুনতে চাই না। অন্ধকারে বসে ছায়া দেখা ছাড়া কি তোমার কোনো কাজ ছিল না? কাজ ছিল না? আপনি কাজ করতে বারণ করেছিলেন। কমল দিঘির কাছে যে অন্ধকার কোণ আছে, কিছুক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে দেখলাম দিঘির ঢেউয়ের ওপর ওই ছায়াটা নেমে আসছে। ঢেউগুলো ওই ছায়ার মধ্যে হারিয়ে যাচ্ছে। কমল দিঘি, পদ্মপাতা সব কিছু ওর মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হলো ওই ছায়া ধীরে ধীরে সব কিছু গ্রাস করবে। আমি তখন দিঘিতে সাঁতরানো রাজহাঁস জোড়াকেও ভয় পেয়ে গেলাম। তখন আমি ছায়াটাকে পাথর ছুঁড়ে মারতে লাগলাম। ছায়াটাকে তাড়াবার জন্য তার উপর তুমি পাথর ছুঁড়তে লাগলে? হ্যাঁ, একটা পাথর ছুঁড়লাম, মনে হলো ছায়াটা নড়লো কিন্তু সরলো না। তখন ওই হাত জোরে ডানা ঝাপটে উঠলো আর যেন ওই ছায়া থেকে বাঁচবার জন্য ডেকে উঠলো। তখন আমি ছায়াটাকে পরপর পরপর অনেকগুলো পাথর ছুঁড়ে মারতাম। কি মনে হয় শ্যামাঙ্গ, তোমার এই মাথা মুন্ডহীন কথাগুলোকে আমি বিশ্বাস করব? আমি ভালো করেই জানি আজ কামোৎসবের দিন বলেই তুমি এমন একটা কাণ্ড ঘটালে। তুমি এই ভবনের সেই কর্মচারী
যে এখানকার হয়েও এখানকার নও, হয়ে উঠতে পারো না। সব সময় এখানকার আনন্দ উৎসব পণ্ড করে দেবার একটা রাস্তা খোঁজো। কেন তুমি সত্যি কথাটা বলে দিচ্ছ না? তুমি অজান্তে একটা অপরাধ করে ফেলেছ। অপরাধের জন্য যদি তুমি ক্ষমা চেয়ে নাও তাহলে ছায়াটাকে সরিয়ে দেওয়া অপরাধ ছিল নাকি? আমি জানতাম না। যদি অপরাধ হয় আবার কেন ওই কথাটাই বলছো? কেন স্পষ্ট করে বলছো না? তোমার মনটা অন্য কোথাও পড়েছিল, তুমি খেয়ালই করনি কখন তুমি পাথর তুলে নিয়েছো, কখন ছুটতে শুরু করেছো। আমার মন অন্য কোথাও ছিল, কিন্তু তা তো নয়। মন যদি অন্য কোথাও থাকবে তাহলে আমি ছায়াটা দেখতে পেতাম কি করে? আর আমি বিশ্বাস করি তুমি সত্যি সত্যিই ছায়া দেখেছ। তুমি যখন এখানে কাজ করছিলে তখনও সেই ছায়া তোমার মাথার চারপাশে বনবন করে ঘুরছিল। সেই তোমায় কাজ করতে দিচ্ছিল না। আজ কাম উৎসবের আয়োজনে যদি সে ছায়া কাউকেই ঘিরে না ধরতো তাহলেই আমি বেশি আশ্চর্য হতাম। আর এখন আমার একটাই উপায়, তোমাকে কিছুক্ষণের জন্য দক্ষিণের অন্ধকূপে নামিয়ে দেওয়া, যেখানে কোনো ছায়া তোমার আশেপাশে আসতে পারবে না। না দেবী, না। তুমিও পুরোপুরি ছুটি পেয়ে যাবে। গৌরাঙ্গ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। গৌরাঙ্গ! দেবী। সুগন্ধির ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ দেবী। তোরণে চিহ্ন আঁকা শেষ হয়েছে? হ্যাঁ দেবী। তাহলে তোমাকে একটি কাজ করতে হবে গো। তোমার সহযোগী শ্যাম আর ছায়ার উপদ্রবে পীড়িত, তাকে ছায়া থেকে মুক্ত করার জন্য। ছায়া ওখানে দেবী, ওই কমল দিঘিতে। ওখান থেকে যখন আমি চলে এলাম তখন আমার মনে হয় দেবী, তোমার যা মনে হয় তুমি তা ফিরে এসে বলো। এখন ওকে দক্ষিণের অন্ধকূপে রেখে এসো। দাঁড়িয়ে রইলে কেন গো? যাও, আমার আদেশ পালন করো। এসো শ্যাম। তোমাকে সত্যি বলছি গৌর, আমি কিচ্ছু ভাবিনি, ভাবতে চাইও নি। আমার মনে ছিল তুমি আমায় বলেছিলে। ওর এই অনর্গল কথা আমি আর শুনতে চাই না। ওকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে কিছু বলিনি। তুমি যদি মনে করে থাকো আমি তোমাকে কিছু বলেছিলাম তাহলে সেটা তোমার মনের ভুল। তুমি কিচ্ছু বলনি? না। আমি তাহলে আমার কি করে মনে হলো যে তুমি বলেছিলে? জানি, এই লোকটিকে দেখলেই আমার কেমন যেন বিরক্ত লাগে। ও যখন কিছু করে না, আমার সমস্ত বিচার, আমার সমস্ত কাজের সামনে একটা প্রশ্ন চিহ্নের মতন খারাপ হয়ে পড়ে। ওর চোখের ভাবটাই এমন যে। কি হলো অলকা? তুই ওভাবে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হায় দেখি আর। কিছু হয়নি দেবী, এমনি এমনি কি? হায় এদিকে আয়। তুই নিশ্চয়ই আবার ওই অলক্ষণের কথা ভাবছিস, তাই তো? না দেবী, আমি ভাবছিলাম যা ঘটেছে সম্ভবত তা সে চিনে শুনে করেনি। তুই শ্যামের কথা ভাবছিস? তুই ভাবছিস যে ও সত্যি সত্যি? না দেবী, ছায়ার কথা আমি বিশ্বাস করি না। কিছুদিন ধরে দেখছি ওর কি যেন একটা হচ্ছে, নিজের মনের ওপর জোর কমে যাচ্ছে। তার মানে তুই বলতে চাইছিস শ্যাম পাগলামির ঘুরে এইসব কথাগুলো বলছিল? পাগলামি না হলেও তার চেয়ে কম কিছু নয়। বেশ কিছুদিন ধরে দেখছি ও নিজের মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছে। মনের মধ্যে কতগুলো গ্রন্থি জট পাকিয়ে যাচ্ছে। ওর যত্ন আর সহানুভূতির প্রয়োজন। আমি খুব চেয়েছিলাম যে আমি ওকে, মানে ওর জন্য কিছু একটা করা হোক। কথার অর্থ হলো এই অলকা? আচ্ছা তুইও ওর মতন? না না, তা হতে পারে। আচ্ছা তুই ওকে ভালোবাসিস না তো? তাই কি করে সম্ভব? তাহলে ওই রকম স্বপ্ন? আর তাছাড়া শ্যাম, শ্যাম কি এমন মানুষ যাকে
না না, এসব কথা বোধহয় কাউকে জিজ্ঞেস করতে নেই। না না, আমাকে একটু ভাবতে দে তোর আর ওই লোকটা সম্বন্ধে। আচ্ছা, তুই সত্যিই বিশ্বাস করিস যে তুই ওকে সত্যিই ভালোবাসিস? দেখ, আমি তোকে নিরাশ করব না। তুই তো জানিস অলকা, আমি তোকে কতটা স্নেহ করি। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ও যা করেছে তা পাগলামোর ঘরেই করেছে। আবার এটাও ঠিক, আমি যা ভাবছি তা হয়তো ঠিক না। তুই যা, শশাঙ্ককে খবর দে, উদ্যানে আসন পাতার আগে যেন একবার আমার সঙ্গে দেখা করে। আর হ্যাঁ, গৌর ফিরো, আমি শ্যামের জন্য অন্য আদেশ পাঠাচ্ছি। সত্যি একটা লোককে নিয়ে আলাদা আলাদা মানুষের মনে কেমন বিরোধী ভাবনা তৈরি হয়। অলকা ওকে ভালোবাসে, কুমারের মনে ওর প্রতি স্নেহ ভালোবাসা আছে। যখনই একা থাকেন ওকে ডেকে নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আমি কেন ওকে সহ্য করতে পারি না? যখনই দেখি তখনই মনে হয় ওর ওই অস্বস্তিকর ভাব দুটো চোখ হয়ে এই কক্ষের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজকের এই ভুল, এটা কি সত্যি সত্যি অকারণ? না অলকা তেমনটা ভাবে, কিন্তু আমি কেন ভাবতে পারছি না? কিন্তু অলকাকে যখন কথা দিয়েছি এটা তো মেনে নিতেই হবে। আবার এটাও ভেবে দেখতে হবে যে আপনি আপনি কখন এলেন? আমি তো এক্ষুনি। আমি এইমাত্র এলাম। আর আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। ভাবছিলাম যে। কি ভাবছিলে? আসবো না? এরকম কথা কখনো আমি ভাবতে পারি? ভাবছিলাম যে শিকার করতে গিয়ে হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, আর ভয় হচ্ছিল যে সব অতিথিরা হয়তো এসে পড়বেন আর আপনি শেষ পর্যন্ত শেষতম অতিথি না হন। শেষতম অতিথি? আমি জানতাম তুমি অপেক্ষা করবে। শিকারে খুব বেশি দেরি হয়ে যায়নি তো? হয়নি। আপনি বলে যাননি যে সন্ধে হওয়ার আগেই ফিরে আসবেন? এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কারণ ক্লান্ত হয়েই এসেছি। সারাদিন একটা হরিণের পিছনে দৌড়েছি, তবু তাকে হাতে পাই। কি জানি সে কোন মায়ামৃগ ছিল। আমি তো কখনো হয়নি যে শিকার আপনার হাত থেকে বেরিয়ে গেছে। হাত থেকে বেরোয়ও নি। সত্যি ক্লান্তি ততটা শরীরের নয় যতটা মনে। হরিণ আমার বানে আহত হয়নি, তাতে মনে ততটা দুঃখ হয়নি যতটা এই ব্যাপারে যে যখন ক্লান্ত হয়ে ফিরে আসবো বলে মনস্থির করলাম, তখন কিছু দূরে রাস্তায় হরিণটাকে মরে পড়ে থাকতে দেখলাম। অন্য কারোর বাড়ি আহত হয়েছিল সে? না, কারুর বানে আহত হয়নি, নিজের ক্লান্তিতেই মরে গেছে। বানে ক্ষতবিক্ষত হরিণকে দেখে মনে কখনো কোনো অনুভূতি হয় না, হলেও বড় জোর হালকা ধরনের একটা প্রাপ্তির অনুভূতি। কিন্তু আহত না হয়ে নিজের ক্লান্তিতে মরে যাওয়া হরিণটাকে দেখে মনের ভিতরে এমন হয়ে গেল, আর ফিরতে ফিরতে নিজেকে এতটা ক্লান্ত আর ভেঙে পড়া মনে হতে লাগলো যে একটু মদিরা না, এখন আর নয়, কিছুক্ষণ পরে। আমি কোনোদিন ভাবিনি যে মৃত হরিণ দেখতে এত সজীব লাগতে পারে। মনে হচ্ছিল ওর গায়ে হাত রাখলেই হয়তো ও ভয়ে কেঁপে উঠবে, তারপর হঠাৎ উঠে দাঁড়াবে। শিকারীরা ওকে তুলে আনতে চেয়েছিল, আমি বারণ করে দিলাম। বললাম ওকে ওইখানেই পড়ে থাকতে দাও, ওই রকমই মৃত এবং জীবিত রূপে। আমি জানি এ সময় এই সমস্ত কথা বলা আমার উচিত হচ্ছে না। ভেবেও এসেছিলাম আজ রাতে এমন কিছু বলবো না যা তোমার ভালো না লাগে, কিন্তু এই ঘটনাটা এমন মধ্যে মনের মধ্যে গেঁথে গেল। আগেও তো আমি ঠিক সময় ঠিক কথা বলতে পারিনি। তুমি তো প্রায়ই এই দোষ আমাকে দিয়ে থাকো। ভালো,
অন্তত এইটুকু তো আপনি মনে রেখেছেন, অতিথিরা আসার আগে পর্যন্ত শয়নকক্ষে বিশ্রাম নেবেন কি? না, তুমি তো বলেছিলে যে আর বিশ্রাম হবে না। বলেই তো ছিলাম, কিন্তু তখন কোথায় ভেবেছিলাম যে তোমার বলা কথাগুলির মাহাত্ম্য তোমার কাছে ততটা নয় যতটা আমার কাছে। এ কথা তুমি জানো না? জানি না। জানলে এরকম বলতে? বলতাম না বুঝি। এসো শশাঙ্ক। দেবীর আদেশ ছিল যে আমি... হ্যাঁ, আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম উদ্যানে অতিথিদের বসার ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে কথা বলার। দেখো, আসন এমনভাবে পাততে হবে প্রতিটি বৃক্ষের নিচে 4 থেকে 6 জন করে বসতে পারেন। সব জটলা এক জায়গায় হোক তা আমি চাই না। শোনো, আর যত মদিরা পাত্র, আজকের জন্য কোনো বিশেষ ধরনের মদিরা প্রস্তুত করেছো তো? হ্যাঁ দেবী, কতগুলি এমন সংমিশ্রণ আছে যেগুলি আজই প্রথম রাজভবনে সেবন করা। আমি একটা কথা বলতে চাই সুন্দরী। মদিরা পাত্র আর পান পাত্র কমল দিঘির পাশের প্রাঙ্গণে রাখবে, আর কিছু আসনও পেতে দেবে। আর সমস্ত বন্দোবস্ত হয়ে গেলে আমাকে খবর দেবে। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, না, বিশেষ কিছুই নয়। বলছিলাম ব্যবস্থা যদি উদ্যানের বদলে এই কক্ষে করা যায় তো। এখানে? এই কক্ষে? এই কক্ষে কি এত জায়গা আছে যে সব অতিথিরা এখানে আসতে পারে? না, ততটা জায়গা তো নেই, তবুও। আপনি এই ব্যবস্থা সম্বন্ধে কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যে আমরা যত লোকের আশার আশায় আছি তত লোকের না আসাও সম্ভব। কেন? এমনকি কখনো হয়েছে যে কপিলাবস্তুর রাজপুরুষেরা এই ভবন থেকে নিমন্ত্রণ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করেননি? একজনও ঠিক সময়ে চলে আসেননি। হ্যাঁ, অসুস্থতার কারণে বা নগর থেকে বাইরে থাকার কারণে না আসতে পারেন, সে আলাদা। হ্যাঁ, আমি বলছিলাম এটাই সম্ভব। কিছু লোকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সোমদত্ত আর বিশাখ দেবের কাছ থেকে আমি এক্ষুনি ঘুরে আসছি। আপনি নিজে ওদের ওখান থেকে ঘুরে আপনার নিজের থেকে ওদের বাড়ি যাওয়া, বিশেষ করে এই কথা বলতে, এটা কি আপনার কাছে অপমানের বিষয় নয়? আমি বিশেষ কারণে যাইনি, গিয়েছিলাম দেবী যশোধরার সঙ্গে সাক্ষাৎ করতে। দেবী যশোধরার সঙ্গে সাক্ষাৎ করতে? কেন? উনি ডেকেছিলেন। ডেকেছিলেন কেন? উনি বলেছিলেন যে কাল থেকে তিনি আর এই ভবনে থাকবেন না, বাইরে ভিক্ষুণীদের শিবিরে চলে যাবেন। তাই 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 কি? তাই আজ নিজের ভবনে তিনি তার সমস্ত আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করতে চান। তাহলে তার মোহ এখনো কাটেনি। মোহের কথা, হ্যাঁ, হতে পারে ব্যাপারটা তাই। উনি তোমার কথাও বলছি তাই আপনি আমার হয়ে ক্ষমা চেয়ে। না, আমি বললাম যে তুমি কয়েকজন অতিথিকে আজ নিমন্ত্রণ করেছো। কয়েকজন অতিথিদের নিমন্ত্রণ করেছি, এটুকুই। কামোৎসবের কথা বলতে পারলেন না? বলবার দরকার ছিল না, তিনি সে কথা জানতেন। জানতাম তিনি জানবেন। কি বললেন তিনি? তিনি বললেন ব্যস্ত থাকার জন্য তুমি যদি নাও আসতে পারো তাহলে আমি যেন তোমাকে ওর আশীর্বাদ। আত্মপ্রবঞ্চনার একটা সীমা থাকে। আজকের দিনে তিনি আশীর্বাদ করবেন, তাও আমাকে। তার মনের ভেতরে কি ঘটছিল সেটা আমি ভালো করেই জানি। দেবীর আদেশ পালিত হয়েছে। শ্যামের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। অলকার বিশ্বাস ও যা করেছে তা পাগলামোর ঘরেই করেছে। শ্যামের জন্য পরবর্তী আদেশ এই যে ওর চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর যতদিন পর্যন্ত না ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, ও ততদিন পর্যন্ত এখানে অলকার তত্ত্বাবধানে থাকবে। এখানে অন্যান্য কর্মচারীদের যে কক্ষ আছে তার মধ্যে কোনো একটাতে ওকে রাখতে হবে। এখানে দেখাশোনা করতে অলকার সুবিধে। আমি বলতে চাইছিলাম আজকে আদেশ দিলাম তা পালন করো, যাও। শ্যামাঙ্গর কি হয়েছে? তুমি ওর কোন অপরাধের কথা বলছি? আপনি ও কথা আমাকে আর মনে করাবেন না, ও কথা আমি ভুলে যেতে চাই। কিন্তু এ কি করে সম্ভব যে অলকা তার পাগলামো বুঝতে পারছে, যার জন্য তুমি ওকে... কিছু না কিছু তো করেছে, যার জন্য ওকে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেছিলাম। আর এখন যখন ওকে আমি ক্ষমাই করে দিয়েছি, তখন ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কিনা? তুমি জানো শ্যামাঙ্গ এই ভবনের একমাত্র কর্মচারী যাকে আমি... যার প্রতি আপনার বিশেষ অনুরাগ আছে, যার সাথে কথা বলে আপনি আরাম পান, যার কথা মনে হলে আপনার মনের ভেতরটা ঝলমল করে ওঠে, আমি জানি তো। বুঝতে পারি না কেন তুমি ওকে এত ছোট চোখে দেখো। আমার কথা যদি বলো তাহলে শ্যামাঙ্গকে... শ্যামাঙ্গ। আচ্ছা, এই লোকটি ছাড়া কি কোনো বিষয় নিয়ে কথা বলার নেই আপনার?
তুমি রাগ করলে? না, এত ছোটখাটো বিষয়ে আমার রাগ হয় না। তাহলে এরকম করছো কেন? কিরকম করছি আমি? সে কেবল আমিই দেখতে পাচ্ছি, আমি যে তোমার দর্পণ। এসব আমার এখন ভালো লাগছে না। ভালো লাগছে না? না। কিন্তু এই কথাগুলো তো আমার কথা নয়, তোমারই বলা কথা। তোমার মনে নেই? না, মনে নেই। বেশ, তাহলে এও কি মনে নেই যে আজ তুমি তোমার ভবনে কামোৎসবের আয়োজন করেছো? তোমার কয়েকজন অতিথির এক্ষুনি এসে পড়বার কথা। কয়েকজন অতিথি? আপনি বারবার একই কথা কেন বলছেন যে সব অতিথিরা আসতে পারবেন না? সোমদত্ত, বিষাদদেব কি লজ্জিত হননি যে আপনি নিজে কথা বলতে ওদের কাছে গেছেন? ওরা লজ্জিত বিশেষত এই কারণে যে ওরা আজ এই উৎসবে আসতে পারবে না। আসতে পারবেন না? কারণ? ওরা সকালবেলায় ক্ষমা চেয়ে আমার কাছে সংবাদ পাঠিয়েছে। আমি সেই সময় তোমাকে বলা উচিত বলে মনে করিনি। তাছাড়া ভেবেছিলাম তার কোনো দরকার হবে না, আমি নিজে গেলেই ওরা হয়তো আমার সঙ্গে চলে আসবে। আপনার আমাকে জানানো উচিত ছিল। আমি যদি জানতাম আমি কখনোই আপনাকে ওদের কাছে যেতে দিতাম না। আবার উৎসবে যদি সবাইকে অনুরোধ করে আনতে হয় তাহলে তাদের না আসাই ভালো। আর তাছাড়া দুটো মানুষের আসা না আসায় কে বা এসে যায়? বোধ হয় কেউ আসছেন। আর্য মৈত্রেয়, আমাদের প্রথম অতিথি। হ্যাঁ, প্রথম আর সম্ভবত একমাত্র অতিথি। একমাত্র অতিথি? তাহলে কি বাকি সকলের মধ্যে? যারই সঙ্গে দেখা করেছি সেই কোনো না কোনো কারণে অক্ষমতা প্রকাশ করে ক্ষমা চেয়েছে। রবি দত্ত, অগ্নিবর্মা, নীলবর্মন, ঈশান, শৈবাল সবাই। আর পদ্মকান্ত, রুদ্রদেব, লোহিতাক্ষ, শালিমিত্র? লোহিতাক্ষ আর শালিমিত্রের সঙ্গে দেখা করতে যাইনি। পদ্মকান্ত আর রুদ্রদেব বলেছেন আমি যেন তাদের হয়ে ক্ষমা চেয়ে। তারা আজ আসতে পারবেন না। তাদের সঙ্গে কথা হবার পর আর কারো সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়নি। কিন্তু এদের সবাইকে বলতে আপনি গেলেন কেন? আপনি কি আগে থেকেই জানতেন যে এরা আসবেন না? এর উত্তর কুমার দিতে পারবে। এরা কি সবাই আপনাকে জানিয়েছিলেন যে এরা আসবেন না? না, সবাই তো নয়, তবে এদের মধ্যে কেউ কেউ সংবাদ পাঠিয়েছিলেন। আর আপনি আমাকে আভাস পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করলেন? আমি তোমার উৎসাহে বাধা দিতে চাইনি। তাছাড়া ভেবেছিলাম আমি গিয়ে পৌঁছলে এদের মধ্যে অধিকাংশ লোকই তো সম্মান হতো আমার যখন গিয়ে ডেকে আনা অতিথিরা আসতেন আর আমি তাদের স্বাগত জানাতাম। আপনি একবারও ভাবলেন না যে আমি বোধহয় কয়েকজন আসছে। ওরা কারা? না, অতিথি তো নয়। তাহলে আবার কারা? আমাদেরই কয়েকজন কর্মচারী, গৌরাঙ্গ, বিজয়গুপ্ত আর নাগদাস। ওরা সবাই নিজের নিজের কাজে যাচ্ছে না কেন? কাজই তো করছে। গৌরাঙ্গকে তুমি আদেশ দিলে না, ওরা শ্যামাঙ্গকে পাশে কর্মচারীদের কক্ষে নিয়ে যাচ্ছে। আমি সারাদিন ভেবেছি যে আপনাকে একটা কথা বলি, কিন্তু বলতে পারিনি। কামোৎসবের আয়োজন যদি আজ স্থগিত রেখে কাল করা যেত। কাম উৎসব কামনার উৎসব আর্য মৈত্রেয়। আমার আজকের কামনা কালকের জন্য তুলে রাখতে যাব কেন? আমার কামনা আমার মনের ভেতরের ব্যাপার, মনের ভেতরেই তা পূরণ হতে পারে। বাইরের আয়োজন ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা কেউ কেউ ভাবছে। শোনো 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 শোনো, এতটা অস্থির হতে নেই। অস্থির আমি হইনি, আর কারোর কোনো ষড়যন্ত্র আমাকে অস্থির করতে পারবে না। ষড়যন্ত্র? এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। ষড়যন্ত্র নেই তো কি? আর এই ষড়যন্ত্রের প্রেরণা কোথা থেকে আসছে সেটাও আমি ভালো করে জানি। আমাকে অনুমতি দিন কুমার, আমি এখানে উপস্থিত থেকে আর রাজকুমারীর উদ্বেগের কারণ হতে চাই। শোনো 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 মৈত্রেয়, সুন্দরীর উদ্বেগের আসল কারণ। আমার উদ্বেগের আসল কারণ স্বয়ং আমি নিজেই। আমার উদ্বেগের কারণ হওয়ার অধিকার আমি কাউকে দেব না। আর্য মৈত্রেয় চলে যেতে চাইলে তাকেও চলে যেতে দিন, আর বলে দিন আসার সময় যাদের সঙ্গে দেখা করে এসছেন যাবার সময়ও যেন তাদের সঙ্গে দেখা করে যান, আর তাদের প্রত্যেককে যেন জানিয়ে দেন তারা যেন এখানে
এখানে আসার জন্য কোনো আগামীকালের প্রতীক্ষা না করেন, সেই আগামীকাল তাদের জন্য কোনো দিনও আসবে না, কোনো দিনও না। শোনো সুন্দরী, সুন্দরী, আমাকে অনুমতি দিন কুমার। দেখো দেখো মৈত্র, মৈত্র শোনো, তুমি আমার কথা শোনো। আমি সব বুঝতে পারছি কুমার। আচ্ছা, কিছুই বুঝতে পারছো না মৈত্রেয়, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, তুমি কি বুঝবে? অতিথিদের বসবার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে কুমার, দেবীর আদেশ। যাও 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 শশাঙ্ক, আর এসবের প্রয়োজন নেই। যে আসন পেতেছ তুলে রাখো। আমি কোথায়? আমার স্বর, জলের শব্দ, সব একটা স্রোতের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা চিল সব কিছু ছো মেরে নিয়ে যাচ্ছে। ওকে আটকাও, আটকাও, ওকে আটকাও। মধ্যরাত পর্যন্ত এই স্বর একবারও থামেনি। যদি থামতো তাহলে একটু ঘুমোবার চেষ্টা করতাম, কিন্তু এই স্বর কেবল এই রাতটাকেই নয়, আমার চেতনাকেও গ্রাস করেছে। কিছুতেই আমাকে ঘুমোতে দিচ্ছে না। এ কি চিল যে আমাকেও নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? ওকে আটকাও, আটকাও ওকে। না না না, চিল নয়, চিল নয়, একটা ছায়া কালো অন্ধকূপের মধ্যে ঘুরপাক খাচ্ছে একলা। ভালোই হয়েছে, এই আওয়াজেও সুন্দরীর ঘুম ভাঙে। যদি ভাঙতো তাহলে এই প্রলাপ কিছুতেই সহ্য করতে পারত না। ইচ্ছে করলে এই প্রলাপ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কোন আদেশে বন্ধ করব? অন্ধকূপে জল নেই। জল কোথায় গেল? কে নিয়ে গেল? আমাকে একটু জল দাও, জল দাও। এই যে জল এনেছি, নাও একটু খেয়ে নাও। কোথায় জল? কোথায়? না, এই জল নয়, জল নয়।
অলকা, অলকা, কুমার, ও কি শান্ত হবে না? স্বর থেমে গেছে, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। না, ঘুমিয়ে পড়েছি। তুমি সারা রাত জেগে রইলে, শ্যামাঙ্গ রাত ভোর প্রলাপ বকে চলল। আপনিও সারা রাত ঘুমননি? ঘুম আসেনি। তুমি যাও, জেগে গেলে শ্যামাঙ্গের তোমাকে প্রয়োজন হতে পারে। ও এখন ঘুমোবে। দেবী সুন্দরী অনেক দেরি করে ঘুমিয়েছে, এখনই উঠবে না। যাও, শ্যামাঙ্গের তোমাকে দরকার হতে পারে। সব কিছু ফুরিয়ে নিঃশেষ হয়ে যায়, কেবল এক আশঙ্কা থেকে যায় ভবিষ্যতে। ওকে দোষ দেওয়া যায় না। সারাদিন উৎসাহের ফকর, শেষ পর্যন্ত অতিথিদের নাশ বা নিরাশা। সত্যি জিনিসটা মাঝে মাঝে বড় অবসন্ন করে দেয়। মনে হয় যেন সে আমার মধ্যে এক রকমের উন্মত্তের দশা তৈরি করেছে, যা আমার চেতনাকে গ্রাস করছে কুণ্ডলীর মতন। কিছুতেই তার থেকে আমি মুক্ত হতে পারছি না। কিন্তু আমি কি সত্যি সত্যি তার থেকে মুক্ত হতে চাই? কি যে চাই তা কোনোদিন আমার মনের মধ্যে স্পষ্ট হতে পেরেছে? তখন তোমাকে কি উগ্র, কি রাগী, কি কঠোর, কি প্রখর দেখাচ্ছে। আর এখন দেখো কি কোমল, কি নির্ভার, কি অবোধ দেখাচ্ছে তোমাকে। ঠিক সেই হরিণটার মতো, যাকে আমি কাল ঘন জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছি। ও যখন পাল্লা দিয়ে আমার সঙ্গে দৌড়চ্ছিল, তখন ওকে এরকম উগ্র, রাগী, প্রখর দেখাচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই সে আপনি আপনি এখনোই কক্ষে, এখনো সকাল হয়নি? এখনো হয়নি। তুমি এখনই উঠলে কেন? আর একটু ঘুমিয়ে নাও। আপনি ঘুমননি? চেষ্টা করেছিলাম, ঘুম আসেনি। কেন? আমার উপরে খুব রাগ হয়েছিল বুঝি? তোমার উপরে রাগ? আমার? এমন কথা তুমি ভাবতে পারলে? কখনো কখনো ভাবতে চাই। সত্যি আপনি কখনো আমার উপর রাগ করেন না। এতবার এত রকমের কারণ ঘটে, তবু ভাবছি সবকিছু গুছিয়ে ফেলাই ঠিক করে। দাস দাসীরা এসে যদি সবকিছু এরকমের অগোছালো দেখে তো- তাতে কি হবে? আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভাববার অধিকার তাদের নেই। বলবার অধিকার নেই ঠিকই, কিন্তু ভাববার অধিকার যে কোনো লোকের থাকতে পারে। মদিরা পাত্র কাজ হলো কি করে? কে জানে, হয়তো সেও পুষ্পমালার কয়েক ঘা খেয়েছিল। আমার সত্যি খুব দুঃখ হচ্ছে কি ব্যাপারে? রাতের ব্যবহারের জন্য। তুমি মিছিমিছি মনে কষ্ট পাচ্ছ। তখন তোমার মন বিক্ষিপ্ত ছিল। আমার মনের অবস্থা যদি তোমার মতো হতো, তাহলে আমিও নিশ্চয়ই ওই রকমই করতাম। আপনি কখনোই ওরকম করতেন না। আমি আপনাকে জানি না। জানো? তাহলে এরকম করছো কেন? কিরকম করছি? সে কেবল আমিই দেখতে পাচ্ছি, আমি যে তোমার তর্পণ। জানেন, কখনো কখনো ভাবি যে কি বাবা? ভাবি যে আপনি যদি সত্যি সত্যি আমার উপর রুষ্ট হন, রুষ্ট হয়ে দু এক রাত আমার কক্ষে না আসেন, তাহলে আমার কেমন লাগবে? ভালো লাগবে? তবু কখনো কখনো ভাবি যে ভোরের শঙ্খধ্বনি, আর আপনি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। কেন? ঘুমবার জন্য আর কোনো রাত কি কখনো আসবে না? ঘুমিয়ে উঠে নিজের
লাগে? কেমন লাগে? মনে হয় যে কোনো লাবণ্যই নেই। আপনার মনে হয় না? না, আমার মনে হয় না। এসব কথার কথা। যান, অলকাকে ডেকে আমি আমার প্রসাধন করে নিই। যান, যান না। অলকা, দেবী, হারিকা, অলকা কোথায়? সে এক্ষুনি বাইরে গেল। যাওয়ার সময় আমাকে বলে গেল যে আপনার যদি কোনো আদেশ থাকে তো আমি জানাবো। কিন্তু কোথায় গেল সে? বলছিল যে কবিরাজকে কিছু একটা জিজ্ঞেস করতে তার কাছে যাচ্ছে। শ্যাম সারা রাত। ওহো, শ্যাম, আমি তো ভুলেই গিয়েছিলাম যে পরিচর্যার জন্য আমি তাকে কাছাকাছি কক্ষে রেখেছিলাম। যা, আমার শৃঙ্গার প্রসাধনের জন্য অলকার দরকার ছিল, তোর দ্বারা হবে না, তুই যা। যদি আদেশ দেন তো আমি গিয়ে। বললাম না, তুই যা। আমার নিজের প্রসাধন আমি নিজেই করে নিতে পারবো, যা। শুনুন, মনে হচ্ছে বাইরে গিয়ে কার যেন কি হারিয়ে গেল। আমি দূর অরণ্যে ঘন বৃক্ষ দেখছিলাম। বলছিলাম যে অলকা নেই, আমার নিজের প্রসাধন নিজেকেই করতে হবে। ভাবছিলাম যে ওই ঘন অরণ্যের মাঝখানে পড়ে তাকে কেমন দেখাচ্ছে। আমি কি বলছি আপনি শুনলেন? মনে হচ্ছে যেন সে চিরকাল ওইখানে আটকে পড়ে আছে। এই আশায় হয়তো কেউ একদিন তাকে দেখতে পাবে আর দু হাতে তুলে নিয়ে আসবে। আমি কি বলছি? বলবে? বলছি যে অলকা নেই, আমার নিজের প্রসাধন আমার নিজেকেই করতে হবে, তাই আপনি আমার কাছে কাছে থাকুন। কিন্তু একটু আগে যে তুমি বললে, সে তখন বলেছিলাম, কিন্তু এখন বলছি আপনি আমার কাছে কাছে থাকুন। কিন্তু একটু পরেই যদি আবার বাধা দেবেন না। আপনাকে একটা কথা বলবো, মানতে হবে। তোমার কোন কথা আমি কবে শুনিনি। কথা দিতে হবে যে কাল রাতে যা কিছু ঘটেছে সব আপনি একেবারে ভুলে যাবেন। আমার তো মনেই হচ্ছে না যে কাল রাতে তেমন কিছু ঘটেছে। আপনি সে সম্পর্কে ভাববেনও না। এই কথাগুলো তুমি নিজেকে বলো, কেননা তুমি নিজে এখন সেই সব কথা ভেবে যাচ্ছ। আপনি সে সম্পর্কে আমাকে মনেও করিয়ে দেবেন। আমার মনে থাকলে তো আমি মনে করাবো। আজ সারা দিন আনন্দে থাকবে। হ্যাঁ, আনন্দে আনন্দে থাকবো না কেন? সকাল হতেই যদি হরিণের কথা ভাবেন তাহলে কিভাবে আনন্দে থাকবেন? একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারি। কি কথা? আমি কিসে বেশি মুগ্ধ, তোমার সৌন্দর্যে না তোমার জাদু? আপনি আমাকে চতুর বললেন। তুমি কি তা নও? চন্দন পাতার কাছে কোথায় গেল অলকা? কোথায় এসব? কিন্তু এ তো খালি যেটুকু আছে সেটুকু শুকনো। কাল রাতে তুমিই তো। আবার? আচ্ছা, আর বলো। কিন্তু এক্ষুনি যে বললে তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? শাস্তি হবে দর্পণ নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে আলো নেই, আমি ভালো দেখতে পাচ্ছি না। এইটুকুই? এটুকুই নয়, আজ সারাদিন কোথাও যাওয়া চলবে না, শিকারেও না। সারাদিন এখানে আমার কাছে থাকতে হবে। সারাদিন? আপত্তি করলে কিন্তু শাস্তি আরো বেড়ে যাবে। আচ্ছা, আমি আপত্তি কোথায় করলাম? তাহলে এই নিন দর্পণ। লেপনে তো শুকিয়ে গেছে, তিলক কি করে লাগাবো? আপনি একটু ভিজিয়ে আনবেন? নিশ্চয়ই। কেন ভিজিয়ে আনবো? আপত্তি করলে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মনেও আনবো। লোকে কি বলে জানেন? কি বলে?
বলে বলে যে যক্ষিণীর সঙ্গে বিবাহ হয়েছে আপনার, যে নিজের জাদু দিয়ে আপনাকে চালনা করে। তাতে আর এই নাও। ভুল নেই? তুমি যক্ষিণী কিনা তা আমি জানি না। তবে মানবী তুমি নও। মানবী এরকম হয় না। হয় না? অনেক মানবী দেখেছেন, তাই না? নিন, এই নিন দর্পণ। দর্পণ নিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়ুন, আর আমাকে বিশেষজ্ঞ তৈরি করতে দিন। আচ্ছা আচ্ছা, আপনি কি একটুক্ষণ স্থির হয়ে দাঁড়াতে পারছেন না? আচ্ছা এবার ঠিক আছে? না, এবারে আচ্ছা এইবার ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না। কেন কেন কেন? দর্পণ তো নড়েনি। নড়েনি, কিন্তু আপনার বিশ্বাসে ওটা ধোঁয়াটে হয়ে গেছে। আপনি ছেড়ে দিন, আমি তিলক লাগাবো। না 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 না, আমি জেনে শুনে কিছু করিনি। দাঁড়া দাও, এই দেখো দেখো, এইবার ঠিক আছে ঠিক আছে। আপনি এই দেখো দর্পণ এই ছেড়ে দেখো। দিন, আমি তিলক লাগাবো না, লাগাবোই না। যতক্ষণ বিশেষজ্ঞ না লাগাবে ততক্ষণ আমি তোমাকে দর্পণের বাইরে যেতেই দেবো না। এই দেখো, এখনো তোমার উপরে দর্পণের ছায়া আর তোমার ছায়া দর্পণের ভিতরে রয়ে গেছে। এই দেখো। আপনি দর্পণ রেখে দিন, আমি তিলক লাগাবো না, লাগাবোই না। দর্পণ ভেঙে গেল। আমি দুঃখিত দুঃখিত সুন্দরী, আমি দুঃখিত। আপনি নিজের কক্ষে চলে যান, আমি কিছুটা সময় একা থাকতে চাই। আমি বললাম না, কিছুটা সময় আমি একা থাকতে চাই। কিন্তু আমার এখান থেকে চলে যাবার অনুমতি নেই। আমি আর সারাদিন তোমার সঙ্গে থাকবো বলে কথা দিই। কথা তো আপনি আমাকে দিয়েছেন। আমার দিক থেকে আপনি সম্পূর্ণ প্রতিজ্ঞামুক্ত। কিন্তু আমি প্রতিজ্ঞামুক্ত হতে চাই না। দেখো, শোন, দেখো দেখো, যা ভেঙে গেল সেটা কাছের গল্প। তুমি যে বলো তোমার গল্প। সে কথা থাক। আচ্ছা চলো চলো চলো, ওখানে গিয়ে বসবে। চলো, আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। আগে ওখানে গিয়ে বসবে। চলো, তারপর বলবো। এসো, বসো এখানে, বসো। বলো, কি বলতে চাও? জানতে চাই যে দর্পণ কি এমনি এমনি ভেঙে গেল, নাকি আপনি সে সময় অন্য কারোর কথা চিন্তা করছিলেন? আচ্ছা, আমি নিজে হাতে তোমার কপালে বিশেষক এঁকে দিই। আপনি আমার কথার উত্তর দেননি। কেমন করে তুমি বলছো যে সে সময় আমি অন্য কথা ভাবছিলাম? আপনি তখন তার কথা ভাবছিলেন কিনা, কার? যিনি আজ ভিক্ষুনি সেজে দীক্ষা নিলেন? ও, এই জন্যই বুঝি ওই ভিক্ষুর দল ভবনের বাইরে এসে দাঁড়ালো? হ্যাঁ, যক্ষণে ভিক্ষুকের গলা থেমে গেল তক্ষণে। আমি কেবল এইটুকু বলতে পারি, এ তোমার মনের ভুল। দর্পণ আমি অত্যধিক উঁচুতে তুলে ধরেছিলাম, তাই তার সন্তুলন নষ্ট হয়ে গেল। আপনি সত্য বলছেন? তোমাকে মিথ্যা বলবো কেন? আপনি তখন ভাবছিলেন কিনা যে ভিক্ষুদের দলে হয়তো তিনিও আছেন, আর আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দরজার বাইরে থেকে গেছে? আমি নই। মনে হচ্ছে এই কথাগুলো তুমি ভাবছিলে, তাই তুমি এখন ভাবছো যে ওই কথাগুলো আমি ভাবছিলাম। আপনি বলছেন এই কথাগুলো তখন আমি ভাবছি? হ্যাঁ। আমার তো তখন ওই কথাগুলোই ভাবার কথা। আসুন আসুন, কি? দেখুন এর মধ্যে আমাকে। এর মধ্যে কি দেখবো? বাইরে তো দেখছি। এর বাইরেও কি আমাকে ততটাই সুন্দর দেখায়? এই ভাঙা দর্পণে নিজের মুখ দেখতে খুব ভালো লাগছে বুঝি? ভালো লাগছে। তোমাকে ভেঙে যাওয়া মাথা অর্ধেক স্মৃতি আর নয়, এর বাইরে তুমি যদি তোমার নিজের পরিপূর্ণ রূপ নিজের চোখে দেখতে পেতে। আপনি আমাকে সাজিয়ে দেবেন বলেছিলেন না? হ্যাঁ, তুমি এইখানটিতে বসো। আমি তোমার কপালের ঠিক মাঝখানটিতে সূর্য এঁকে দেবো, আর তার দুপাশে সোম আর বৃহস্পতি, উপরে নিচে বাকি 4 গ্রহ, আর কান ফুলের কাছে রাহু আর কেতু। আপনি আমার সম্পূর্ণ প্রসাধন করে দেবেন, চুল বেঁধে দেবেন, 2 হাতে লেপন লাগিয়ে দেবেন, গায়ে সুরভি মাখিয়ে দেবেন। কেন লাগাবো না?
তাহলে তাহলে এই দিন প্রথম প্রথম বিশেষজ্ঞকে দিন। কে বেলো নাকি? ও হাওয়া। এইরকম হাওয়া? দাঁড়াও দাঁড়াও, আমি কপারটা বন্ধ করে দিয়ে আসি। আজ হঠাৎ কিরকম একটা হাওয়া বইতে শুরু করলাম। হাওয়া কাউকে জিজ্ঞেস করে বয় নাকি? তুমি শুনতে পেলে ওই কপারটা খুলতেই কেমন একটা শব্দ ভেসে এলো। ও হাওয়ায় ভয় পাওয়া পায়রা আগে ডাকতো না না। না 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 না, সে আওয়াজ অনেক অন্যরকম ছিল। ওই ওই ওই, আবার শোনো আবার শোনো। আপনার মন যে এত নরম তা আমি জানতাম না। দেবী, 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 কুমার। কি ব্যাপার অলকা, তুই হঠাৎ এই সময়ে? শ্যাম ঠিক আছে তো? সে সে হয়তো ঘুমোচ্ছে। আমি একটা অন্য কথা বলতে এখানে এসেছি। তাহলে কি এমন দরকার যে তোকে এখনই আসতে হলো? হ্যাঁ দেবী, এক্ষুনি আমি বাইরে থেকে আসছিলাম, দেখলাম অঙ্গনের দরজার বাইরে এক ভিক্ষুমূর্তি ভিক্ষা নেবার জন্য দাঁড়িয়ে আছে। দুবার তিনি ভিক্ষা চাইলেন, তারপর হঠাৎ ফিরে চলে গেলেন। তখনই আমি তাকে আলোতে দেখতে পেলাম। দেখলাম তিনি স্বয়ং গৌতম বুদ্ধ। আমি তখনই খবর দেবার জন্য এখানে চলে এলাম। তুমি ঠিক দেখেছিলে, স্বয়ং গৌতম বুদ্ধ ভিক্ষা নিতে এসেছিলেন। কাউকে চিনতে ভুল করলেও করতে পারি, কিন্তু তাকে চিনতে আমার কখনো ভুল হবে না। দুবারের পরেও যখন কেউ তার পাত্রে ভিক্ষা দিল না, তখন কিছুক্ষণ চোখ তুলে এই গবাক্ষের দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ ফিরে চলে গেলেন। তুই যা অলকা, ভালো করেছিস খবরটা দিয়ে। কেউ যদি দ্বার অব্দি এসে ফিরে গিয়ে থাকে, তার পিছু নেওয়ার কোনো দরকার নেই। তুই যা, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম কর। শুনেছি তুইও কাল সারা রাত ঘুমোসনি। যদি বলেন আমি একবার এরপরেও কিছু জিজ্ঞেস করার বাকি থাকে নাকি? হ্যাঁ, বিশেষক না থাক এরকম মন নিয়ে। আপনি আগে বলুন, কার কথা ভাবছেন? ভাবনা না, কিছু ভাবছিলাম না। ভাবছিলাম যে ভাবছিলেন যে তার কেমন লাগলো। তিনি মনে মনে কি ভাবলেন? অলকাকে তার পেছনে যেতে আটকানো ঠিক হয়নি। আর তোমার কি মনে হয় না যে ওই অন্যায়ের জন্য তার কাছে গিয়ে একবার ক্ষমা প্রার্থনা করা উচিত? তেমনই যদি মনে হয় তাহলে যান না কেন? ভাবছি যদি যেতেই হয় তো এখনই যাওয়া উচিত। এই তো আমাকে দেওয়া কথার জন্য আপনি বিব্রত বোধ করছেন। সে বোধ আশা করি আপনার আর থাকবে না। আমার দিক থেকে আপনি সম্পূর্ণ প্রতিজ্ঞামুক্ত। তুমি মন থেকে বলছো তো? যাবো মন থেকে নয় তো কি? আচ্ছা, আমার বেশি সময় লাগবে না। ওই নদী তীরে যেতে আসতে যতটুকু, তার সঙ্গে দুদণ্ড বেশি। আমি অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা। আর শুনুন, অন্তত একটা গ্রহ তো এঁকে দিয়ে যান। দেখো, তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখন না গিয়ে পরে। আমি কখন বললাম যেতে আমার ভালো লাগছে না? কেবল বললাম অন্তত একটা গ্রহ তো এঁকে দিয়ে যান। কোন গ্রহ আঁকবেন আপনি? সূর্য। বেশ,
সূর্য পরিবারের শেষ ছবি আপনি ফিরে এসে আঁকবেন। আপনার ফিরে না আসা পর্যন্ত এই বিন্দুটিকে আমি শুষ্ক হতে দেব না। কিন্তু এই তিলক তো এখনই শুকিয়ে যাবে, আর আমার ফিরতে তো বললাম না, আপনার ফিরে না আসা পর্যন্ত এই বিন্দুকে আমি শুষ্ক হতে দেব না। জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনি এলে বাকি প্রসাধন করব, চুল বাঁধবো। দেখো, আমি এখন না গিয়ে বরং পরে। কাল সারা রাত আপনি ঘুমোননি, দেরি করে এলে আজও জাগিয়ে রাখবো, ঘুমোতে দেব না। শাস্তি। এরপর কি এই কথাও বলবে যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে? যাবেন যখন ঠিক করেছেন, আমি আপনাকে থাকতেও দেব না। তুমি যেমন ভাবে বলবে, যেমন বলবে, আমাকে তেমনই করতে হবে, তেমনটাই করতে হবে। হ্যাঁ,